শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ ২১ চৈত্র ১৪২০ বাংলা ৪ এপ্রিল ২০১৪ শুক্রবার। চৈত্রের প্রচণ্ড গরমে যখন সবাই খুব অস্থির হয়ে উঠেছিল তখন গতকাল ঠান্ডা বৃষ্টি এসে আমাদের প্রকৃতিকেও ঠান্ডা করে দিল। শিলাবৃষ্টি যদিও আমাদের ফসলের জন্য আসলে ক্ষতিকর, তারপর আমরা সাধারণত দেখে থাকি যে এই ঝড় বৃষ্টি শুরুর মৌসুমটিতে প্রথম বৃষ্টির সাথে শিলা পড়ে। তো যারা গরমে একদম পাগল প্রায় ছিল তাদের জন্য দিনটি আনন্দের, তার উপর আজ শুক্রবার, তো ছুটির এই দিনে ডাবল আনন্দ নিয়ে আমরাও চলে এসেছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। প্রতিদিনের মতোই ২ ঘন্টায় দুজন অতিথি থাকবেন, তাদের সাথে কথা বলবো। আমরা দুজন রয়েছি, আমি অদিতি এবং কিবরিয়াও রয়েছে আপনাদের সাথে, এবং সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। বিশেষ করে একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে কালকে যখন বৃষ্টি হচ্ছিল, মানে একেবারে তুমি নিশ্চয়ই খেলা দেখেছো, পুরো মাঠ জুড়ে বৃষ্টি সাদা সাদা একেবারে শিলা পড়ছিল। এবং আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে ফেসবুকের স্ট্যাটাস। ওয়াল জুড়ে প্রত্যেকেই বৃষ্টি নিয়ে স্ট্যাটাস দিচ্ছিল, বৃষ্টির মতোই স্ট্যাটাস হচ্ছিল। যাই হোক, আজকে সকাল সকাল যারা ঘুম থেকে উঠে রাঙা সকালে চোখ রেখেছেন তাদের সাথে নিয়ে আমরা চমৎকার একটা সকাল শুরু করছি। এবং এই চমৎকার সকাল আসলে চমৎকার হয় চমৎকার মানুষদের জন্য, রাঙা মানুষদের জন্য, যারা তাদের জীবন কর্ম দিয়ে নিজেদেরকে তো রাঙিয়েছেন, চারপাশের সমাজটাকে রাঙিয়েছেন। তেমনি একজন মহান মানুষকে নিয়ে আমরা শুরু করছি রাঙা সকালের প্রথম ঘন্টা। তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধা এবং চিকিৎসক ডাক্তার সুকেশ চন্দ্র রায়। চলুন আমরা তাকে শুভ সকাল জানাই। স্যার, শুভ সকাল। আপনি কিশোরগঞ্জ থেকে রাতের বেলা ৩ ঘন্টা জার্নি করে আজকে ৩ ঘন্টা ৭ ঘন্টা ৭ ঘন্টা বলেন ৭ ঘন্টা ট্রেন জার্নি ছিল না? ট্রেন জার্নি করে আপনি রাঙা সকালের জন্য কষ্ট করে এসেছেন। এবং আমি দেখছিলাম যে আপনার ছেলে সম্ভবত, উনি যে আমার দ্বিতীয় ছেলে, উনি ওনার কাঁধে ভর করে এবং স্ক্র্যাচে ভর করে আপনার হাঁটতে সমস্যা হয়। এটা আমার এক বছর, কত বড় পাওয়া। এটা কিন্তু আমার ১ বছর আগে থেকে অবস্থাটা আমার এই পায়ের সমস্যা কি হয়েছে? হঠাৎ স্ট্রোক করছিল। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আমি ঘুমাইলাম পর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাত পা নাড়াচাড়া করতে পারি না। নাড়াচাড়া করতে পারি না, তখন আমি ছেলেরা ডাক দিলাম। ছোট ছেলে তো আবার আপনাদের ইয়েতে জড়িত, মিডিয়াতে কাজ করে, আপনাদের মিডিয়াতে কাজ করে। ও তো কিশোরগঞ্জ জেলা সাংবাদিক। আচ্ছা আচ্ছা। ও আসছে আমার সাথে, ও বাসায় আছে। তারপর ওই সকালে উঠে দেখলাম যে আমার হাত পাটে একদম নাড়াচাড়া করতে পারি, শুধু ডান পাশটা নাড়াচাড়া করতে পারি না। পরে ওদের ডাক দিলাম যে কি যে তোরা সবাই আয়, আমার তো এই অবস্থা। কী হয়েছে বাবা? আমার তো এই অবস্থা হয়েছে। তোমার হাত পা তাড়াতাড়ি করলে করে ২-৩ জন মিলে আমাকে বেবি ট্যাক্সিতে উঠে নিয়ে গেল হসপিটালে। তারপরে থেকে এই পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছি। এবং এই চিকিৎসাধীন অবস্থা আমি ঢাকা ওরা ৪ বার এসে গেছি। এখানে আমার খুঁড়তো দুবাই আছেন, এয়ারপোর্টে কাজ করে। ওর বাসায় উঠলাম, আসছি, এসে চিকিৎসা করতেছি। কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ মানে ১২ আনা সাকসেসফুল, কিন্তু ৪ আনা এখন সমস্যা আছে। বাকি ৪ আনাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, এটা আমরা অবশ্যই প্রার্থনা করি। ভগবান জানে। এবং চিকিৎসার আমার ত্রুটি হয় না, কিন্তু চিকিৎসা আমার এখন চলতে আছে। এখন আমার পকেটে ওষুধ আছে। যাই হোক, আমরা আপনার জীবনের গল্প শুনবো, তবে তার আগে আমাদের দর্শকদের ছোট্ট করে একটু ধারণা দেবার কাজটা করছে অদিতি। আজ সকালে আমাদের সাথে রয়েছেন মুক্তিযোদ্ধা ও চিকিৎসক ডাক্তার সুকেশ চন্দ্র রায়, যিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় স্কুল পড়ুয়া ছিলেন এবং রাজপথে মায়ের ভাষার দাবিতে মিছিলে নেমেছেন। এরপর দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৯৭১ সালে যুদ্ধকালীন পুরো সময় তিনি অস্থায়ী হাসপাতালে আশ্রিত অসুস্থ শরণার্থী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। স্বাধীনতার পর সহায় সম্পদ হারিয়ে জীবনের বড় একটা সময়ে মানবেতর জীবনযাপন করেও সারাটা জীবন তিনি সততা আর নিষ্ঠার সাথে নিভৃতে মানুষের সেবা করে গেছেন। কোনোদিনও চিকিৎসা দিয়ে কারো জন্য ফি নির্ধারণ করেননি। তিনি সবসময় গরিব অসহায় রোগীদের সেবা দিয়েছেন, তাই এলাকার মানুষের কাছে তিনি গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। চলুন দর্শক, মানুষের জন্য কাজ করে চলেছেন যেই মানুষটি, তার সাথে কথা বলি আমরা। আমরা ছোটবেলা থেকে একটু শুরু করতে চাই। আপনার ছোটবেলাও কি কিশোরগঞ্জে কেটেছে? কিশোর গ্রামের বাড়িতে কেটেছে। আচ্ছা, গ্রামের বাড়িতে। আপনার গ্রামটির নাম কি? গ্রামের নাম হলো গাগলাইল। তো আমরা একটু শুনি আপনার ছোটবেলায় আপনি কেমন ছিলেন এবং আপনার তখনকার গ্রামীণ পরিবেশের কথা, একই সাথে পরিবার সম্পর্কেও একটু জানতে চাইবো, বাবা, মা, ভাই, বোন সব মিলে। আমার
বাবার দিক থেকে প্রথমে বাবা ছোটো করে একজন তালুকদার ছিলেন। আচ্ছা। আগে জমিদারের ছোট 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 জমিদারকে বলা হতো তালুকদার। আমি সেখানে একজন তালুকদারের ঘরের সন্তান। আমার বাবা কাকারা 4 ভাই। আমার বাবা সবার বড় ছিলেন। ওই ওই সময় ওই বাবা আবার ওই সময় ইউনিয়ন বোর্ডের আবার প্রেসিডেন্ট ছিলেন। তার ছোট ছোট ভাই উনি গ্র্যাজুয়েট, তৎকালীন গ্র্যাজুয়েট। উনি ছিলেন সালিশ বোর্ডের চেয়ারম্যান। ওই সময় মনে ইউনিয়ন পর্যায়ে সালিশ বোর্ডের চেয়ারম্যান। ওইগুলি কিন্তু আমরা পুরোপুরি সম্পূর্ণ কিছু দেখিনি আমরা, মানে আমরা পরবর্তীতে শুনতে পারছি আর কি যে এই অবস্থা। এই পরিবারের আমি একজন ছেলে। আমার বাবা কাকা 4 ভাইয়ের ভিতরে বাবা সবার বড়, আর আমি আমার ভাই বোনদের ভিতরে পঞ্চম। আচ্ছা। পঞ্চম। এবং ছোটোবেলায় আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুল ছিল। প্রাইমারি স্কুলের সভাপতিও ছিলেন আমার বাবা। ওই স্কুলে পড়তাম। তো ওই স্কুলে 1 থেকে যে ক্লাস 4 পর্যন্ত যখন লেখাপড়া, আগে কিন্তু প্রাইমারি স্কুল ক্লাস 4 পর্যন্ত ছিল, আমরা ওখানে পড়তাম। পরে ক্লাস 4 থেকে যখন ক্লাস 5 উঠলাম, তো আমার ছোটো কাকা চিটাগাং একান মেস ফ্যাক্টরিতে কাজ করতো। ছোটো কাকার ফ্যামিলি যখন ওইখান থেকে স্থানান্তরিত হয়, তখন আমাকে বললো, আমার বাবাকে বললো যে আমরা কিন্তু আবার একান্নভুক্ত পরিবার ছিলাম। বাবাকে বললো যে দাদা এক কাজ করি যে কি, আমার ফ্যামিলি যখন নিয়ে যেতেছি আর আমার বাচ্চারা ওই সবাই যে একসাথে খেলাগুলো দিল করতেছে, একসাথে লেখাপড়া করতেছে, সুতরাং ওকে আমি আমার সাথে করে নিয়ে যাবো। তো ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই করো। তারপর আমি চলে গেলাম চট্টগ্রাম চলে গেলাম। চট্টগ্রামে চলে গিয়ে ওইখানে গিয়ে জেমসন্স ইনস্টিটিউট, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেন হাই স্কুল আছে একটা এখানে, ওই দেশপ্রিয় যতীন্দ্রমোহন হাই স্কুলে আমরা ভর্তি হলাম। ওখান থেকে 6-7 পড়ে, তখন যখন 6-7-এ যখন পড়ি, কি 6-এ যখন পড়ি, তখন ভাষা আন্দোলন আরম্ভ হলো। ভাষা আন্দোলন যখন আরম্ভ হলো, তখন ভাষা আন্দোলন বলতে যে কি জিনিসটা তখন কিন্তু আমরা উপলব্ধি করতে পারি নাই। স্বাভাবিক উপলব্ধি করতে পারি। শুধু স্যারেরা এসে বলে যে আজকে মিছিলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, স্যার যখন বলছে স্যার যেতে হবে। আচ্ছা, মিছিলে যেতে হলে আমাদের পদব্রজে যেতে হবে না, যেমন থেকে বাস, প্রত্যেক স্কুল থেকে, প্রত্যেক হাই স্কুল থেকে 2-3টা করে বাস সংগ্রহ করতো তারা। লালদিঘির ময়দানে সবগুলি বাস একখানে জড়ো হইতো। ওইখান থেকে আমরা গিয়ে প্রত্যেকের বাসে উঠে আমরা সারা শহর প্রদক্ষিণ করতাম। সারা শহর যখন প্রদক্ষিণ করতাম, ওই শহর প্রদক্ষিণ করে নিয়ে এসে আমাদের আবার ওই লালদিঘির ময়দানে বাসে আমাদের নামাই দিয়ে যেত। তারপর আমরা যে যার বাসায় চলে যেতাম। তখন মোটামুটি ওই সময় ওই ছুটি থাকতো, বেশিরভাগই ছুটি থাকতো। স্কুলে 10টার সময় আসতাম, আসে 1-2 ঘন্টা ক্লাস হতো, তারপর চলে যেতাম মিছিলে। এরকম বেশ কিছুদিন মজার ছিল ব্যাপারটা, মানে ওই সময় ছাত্রদের জন্য মজার ছিল, আমাদের জন্য মজাই ছিল। কেন, যেহেতু ছুটি কাটাইতে পারছি, স্কুলে ওই সময় ওই টাইম কম দিতেছে, সুতরাং ওই জন্য ওই সময় আমাদের কাছে মজাই লাগছে। এরকম মজার আরো গল্প আমরা শুনবো আপনার কাছ থেকে একটি বিরতি থেকে ফেরার পর। আচ্ছা, ঠিক আছে। দর্শক, চলে যাবো একটি ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আমরা ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আর রাঙা সকালের প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং চিকিৎসক, যিনি তার জীবনের পুরোটা সময় চিকিৎসক হিসেবে পুরোটা সময় তিনি গরিবের সেবা দিয়ে গেছেন, এবং এই জন্য তাকে বলা হয় গরিবের চিকিৎসক, ডাক্তার সুকেশ চন্দ্র রায়। তার কাছে ফিরে যাচ্ছি। স্যার, আপনি যখন ওই যে মিছিলের কথা বলছিলেন না, আমার ছোটবেলার প্রাইমারির একটা মিছিলের কথা মনে পড়ছিল। তখন ওই 6টা রোগ আবিষ্কার হলো, ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, তারপর তো ওগুলোর জন্য আমাদেরকে গ্রামে গ্রামে স্যাররা নিয়ে যেত মিছিল করার জন্য। হ্যাঁ, এবং মজায় মজায় খুব মিছিল করতাম। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে 52 সালে তুমি ছিলে কি না। তো ভয় পাওয়ার কোনো কারণে আমি মনে হয় স্যারের কাছে যাই। স্যার, 52 সালের মিছিলের কথা আপনি বলছিলেন, ওটা কি 1952 সালেই ছিল নাকি তার আগের সময়? না, 52 সালে। তারপরে যে 21শে ফেব্রুয়ারি ঘটনাটা ঘটলো, এই সময়ের দিকে আপনারা মানে তখনকার ওই সময়ের কি অবস্থা, চিটাগাংয়ের কি অবস্থা? ওই সময় আমরা তখন আপার লেভেলে যে কি হইতেছে না হইতেছে এগুলো তো আমরা মানে ওই সমস্ত সংগ্রহ করার মতো বা চিন্তা ভাবনা করার মতো বয়স আমাদের তখন হয় নাই। আমরা মিছিল করেছি
আগে প্রথম বললাম না যে যে ভাষা আন্দোলন যে কি জিনিসটা, তখন কিন্তু আমরা বুঝি নাই, কিন্তু পরে আস্তে আস্তে বুঝতে পারছি যে কি যে বিহারিরা তো আমাদের ঘাড়ে ওই যে উর্দু ভাষা চাপাই দিতেছে, আমাদের বাংলা মাতৃভাষা, আমাদের আমরা যে বাংলা ভাষায় কথা বলবো সেই কথাটা তারা মানে উঠাই নিয়ে যেতেছে আমাদের দেশ থেকে। সুতরাং এটা কিছুতে সহ্য করা যায় না। তো আমরা যা বলতে করতেছি তা তো আমরা ঠিকই করতেছি। মানে পরে গিয়ে এরকম উপলব্ধি করতে পারছি আর কি আমরা। তো চট্টগ্রামে এরপরে কতদিন ছিলেন, আবার কিশোরগঞ্জে ফিরে এলেন? কিশোরে ফিরে আসছি আমি 1958-এ চলে আসছি। চলে মনে হচ্ছে বলতেও তো অন্যরকম লাগে। ঘটনা হলো কি, ওইখানে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাদের সেকশন ছিল 3টা, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, 3টা সেকশন ছিল। 3টা সেকশনে ছাত্র ছিল প্রায় 300। তো টেস্টে এলা হইতে যদি না পারি, কথার কথা বলছি, যদি আমি টেস্টে এলা হইতে না পারি, সেই জন্য কাকাবাবু বললো যে ঠিক আছে, তোমার যদি যেহেতু তোমার ওই মনটা একটু খারাপ খারাপ লাগতেছে, তো তুমি এক কাজ করো, তুমি এখান থেকে তোমার আমি এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে দিই, তুমি বাড়িতে চলে যাও, বাড়ি থেকে না ওই নামছি হাই স্কুল থেকে তুমি পরীক্ষাটা দিয়ে দাও, ওইখানে গেলে তোমার কোনো অসুবিধা হবে না। তারপর ঠিক আছে, তারপর ওইখান থেকে চলে আসবো এখানে। এখানে আইসে তারপর ওই স্কুল থেকেই আমি পরীক্ষা দিলাম, ম্যাট্রিক পরীক্ষা দেয়া। ম্যাট্রিক পরীক্ষা দিলাম। ওটা 1959-এ যখন 15 পরীক্ষা দিলাম, ওই সময় কিন্তু আমাদের পার্সেন্টেজ কিন্তু খুব কম ছিল, আমাদের অত্যধিক লেখাপড়া করতে হতো, দিন রাত্র পরিশ্রম করতে হতো। এখনকার যে লেখাপড়া আর আমাদের সময় যে লেখাপড়া, না পড়লে কিছুতেই পাস করা যেত না। আমরা যখন ম্যাট্রিক পাস হতো তখন আমাদের পার্সেন্টেজ মাত্র অনলি 36% নিয়েছিল আমাদের পরীক্ষা। সেই জন্য আমাদের কঠিন পরিশ্রম করতেছে এবং আমাদের খুব লেখাপড়া করতে হচ্ছে। এখন স্যার 36%-এর উপরে হচ্ছে এ প্লাস। ওকে, আমরা আসি পরবর্তী সময় 1952 পরবর্তী সময়তে, এবং সেই সময়টাতে আপনি সম্ভবত কিশোরগঞ্জে ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বের সময়টার কথা একটু বলতে চাচ্ছি। সেই সময়ের কি অবস্থা দেখলেন? তখন তো আপনি কিশোর। মুক্তিযুদ্ধ আগে দেখবো যে মুক্তিযুদ্ধের আগে তো আমরা ওই সময় তো মোটামুটি ওই ওই আমি যে কী বলে বায়ান্নর ওই সময় তো আমি মোটামুটি সংসারে সেজে ও গেছি। না, তাহলে আপনি ওই কিশোর সময় নন। হ্যাঁ, ওই সময় কিশোর মানে তখন আমি সংসারে সেজে গেছি। 52তেই যেহেতু বালক ছিলেন, খুব স্বাভাবিক। তারপরে ততদিনে তো আপনি ডাক্তার, কারণ আপনি তো যুদ্ধাহতদের চিকিৎসা করেছেন। রাইট ওইটা রাইট। 70-তে আমরা তার আগের গল্প থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আসি। আপনার তো বাবা চেয়েছিলেন আপনাকে মুক্তারি পড়াবেন, ঠিক আছে। তো এরপর আপনি ডাক্তার হলেন কি আমি করে? মুক্ত এবার আমি যখন মেট্রিক পাস করলাম তখন আমার বাবা বললো যে তুমি ঢাকা চলে যাও, ওইখানে আমার বোনের বাসা ছিল বাংলা বাজারে। আমাকে বলে যে তুমি এক কাজ করো, তুমি বাংলা বাজারে চলে যাও, ওখানে গিয়ে ঢাকা গিয়ে মুক্তাশিব পড়ো। মুক্তাশিব পড়ো, তখন কিন্তু উকালতি ছিল না, উকালতি ছিল না। তারপর তখন আমি বাবাকে বললাম যে দেখেন, আমাকে 2-3 দিনের ভাববার সময় দেন। 2-1 দিন গেলে পরে আমাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা ঠিক আছে, তুমি কী চিন্তা ভাবনা করলে? আমি চিন্তা ভাবনা করলাম এই যে আমার যদি আমি মুক্তাশিব পড়ি, মুক্তাশিব পড়ার মতো ইমেজ আমার নাই, বা সে মন মানসিকতা আমার নাই। কেন মানে মুক্তাশিব যদি আমি পড়তে যাই, তো এই ব্যবসায় 99% মিথ্যা কথা বলতে হয়, 99% মিথ্যা কথা বলতে হবে। কিন্তু আমি এই তো দান্দালি বাটপারি মিথ্যা কথা বলা, এটা তো আমার দ্বারা কিছুতেই আমার সম্ভব হবে না। তো কী করবে তুমি? আমি যে করবো, আমার মামা 3 মামা ডাক্তার। আচ্ছা, 3 মামা, যে আমি বললাম যে আমার মামারা 3 মামাই যখন ডাক্তার, 3 মামা যখন ডাক্তার, তো আমি আমার মামাদের পেশায় আমি চলে যাব। তাহলে কী করবে? আমি ময়মনসিংহে চলে যাব। ময়মনসিংহে ছোটো মামা আছে, ছোটো মামা আবার কলকাতা থেকে কম্পাউন্ডারশিপ পাস করে আসে, উনি চেম্বার করছে, চেম্বারে ওষুধের দোকান দিয়েছে। উনার ওই দোকানে একজন দুইজন ডাক্তার থাকে। তা আমি মনে করবো যে মামার কাছে গিয়ে আমি ওখানে লেখাপড়া করবো। তখন আমার LMF কোর্স চালু ছিল। LMF কিন্তু একটা ডাক্তারি কোর্স ছিল। তখন আমি আসলাম LMF ভর্তি হতে। যখন LMF ভর্তি হতে আসলাম, আইসা দেখি কি আমার ব্যাড লাক, ওই বছর থেকে LMF কোর্স বন্ধ করে MBBS স্টার্ট দিয়েছে। তখন আমি আর LMF ভর্তি হতে পারি নাই। তখন কিন্তু আবার MBBS পড়তে হলে ISC পাস করতে হবে। ISC না পাস করে যাইতে হবে না, পারবো না। পরে চিন্তা করলাম যে ঠিক আছে, আসছি যখন তো এই লাইন ভর্তি হয়ে তারপরে যাই হোক, তারপর গিয়ে করলাম কম্পাউন্ডারশিপ ভর্তি হয়ে গেলাম।
কম্পিটিশনে ভর্তি হয়ে কম্পিটিশন যখন পাস করলাম 2 বছর পড়ার পর যখন শেষ করলাম তখন চিন্তা করলাম আসলাম ডাক্তার হতে, এখন কম্পাউন্ডারের বাড়িতে যাবো, মানে ডাক্তারের একটা সার্টিফিকেট অন্তত নিতে হবে যাতে লোকে আমাকে ডাক্তার বলে। জি। এই জিনিসটা আমার মাথার ভিতরে ঢুকলো। তখন কী করলাম, তখন করলাম কি ময়মনসিংহ ওই হোমিও মেডিকেল কলেজ আছে একটা, হোমিও মেডিকেল কলেজ থেকে ভর্তি হলাম। যে অন্তত ডাক্তারের সার্টিফিকেটটা তো নিয়ে যেতে হবে, তখন তো লোকে তো আর কম্পাউন্ডার বলবে না, বলবে ডাক্তার বলবে। আচ্ছা, এই হোমিও মেডিকেল সার্টিফিকেটটা আপনি পেলেন কি পেলেন না, বা এখানে আপনি কতদিন ছিলেন, ডিটেল আমরা জানবো, তবে তার আগে আরেকটা বিরতি আছে। দর্শক, একটু পরেই ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন মুক্তিযোদ্ধা এবং চিকিৎসক ডাক্তার সুকেশ চন্দ্র রায়। চলুন দর্শক, আমরা চলে যাই এই অতিথির কাছে। স্যার, ডাক্তার হওয়ার বাসনা নিয়ে আপনি পড়তে এলেন এবং প্রথমে কম্পাউন্ডার হলেন, তারপর হোমিও মেডিকেল কলেজে ভর্তি হলেন। তো সেখানকার মানে তখন হোমিও মেডিকেল কলেজের পড়ার ধরন কি ছিল? সেখানেও কি 4 বছরের কোর্স পড়াশোনা? ছিল, 4 বছরের কোর্স ছিল। ওই তো এখনকার মতো যে এত ক্লাস, এত দৌড়াদৌড়ি, এত ছোটাছুটি, তখন কিন্তু এত ছোটাছুটি ছিল। আমাদের গদ বান্ধা ক্লাস ছিল 10টা থেকে 12টা, আবার ওইদিকে কোনোদিন 2টা থেকে 4টা, কোনোদিন 12টা থেকে 3টা, এরকম একটা রুটিন মাফিক আমরা ক্লাস করতাম। জি। তো এইভাবে যখন গেল তখন ফাইনাল ইয়ার হলো আমরা 65-এ, তখন আইয়ুব খানের আমল। আইয়ুব খান ছিল তখন পাকিস্তানের প্রেসিডেন্ট, ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। জি। তখন আমাদের পরীক্ষা হবে আবার ঢাকা হোমিও মেডিকেল কলেজে। তখন আগে আগে এত উন্নত ছিল না, আগে সব টিনের ঘর ছিল। আর পরীক্ষাটা হয়তো পরীক্ষা দিলাম আমরা করাচি মেডিকেল করাচি হোমিও মেডিকেল বোর্ডের আন্ডারে। আচ্ছা। তারপর এখানে আসলাম, এসে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে ওই বাড়িতে চলে গেলাম। 3 মাসের রেজাল্ট হলো, পাস করলাম। মনে করুন যাই হোক, আজকে থেকে আমি একজন ডাক্তার। বাহ, তারপর এবং হোমিওপ্যাথির উপরেই আপনি চিকিৎসা চিকিৎসা শুরু করি। করলেন না? হ্যাঁ, চিকিৎসা শুরু করলাম। আর আপনি চিকিৎসক হিসেবে কাজ করেছেন কিশোরগঞ্জে মূলত? মূলত আচ্ছা। না, প্রথম আরম্ভ করছি আমি দেশে বাড়িতে, গাগলাইল। আচ্ছা, আপনাদের গ্রামে। হ্যাঁ, দেশে বাড়িতে। তো ওইখান থেকে কতদিন পরে এলেন কিশোরগঞ্জ? কিশোর আসছি আমি সংগ্রামের পরে, মুক্তিযুদ্ধের পরে। আর যখন আমি মুক্তিযুদ্ধে যাই, এই জানুয়ারি, এই সময় জানুয়ারি মাসের 8 তারিখ আমি আমার বিয়ে। জানুয়ারি মাসে 71-এর? 71-এর আচ্ছা। 71-এর জানুয়ারি আমার বিয়ে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আন্দোলন আরম্ভ হয়ে গেল। মার্চ, এপ্রিলের শেষ দিকে আমি আমার পরিবার পরিজন নিয়ে আমি চলে গেলাম ভারতে। যাওয়ার সময় যে কী করুণ দৃশ্য, তা অনেকে উপলব্ধি করতে পারে যে আমাদের কী করুণ দৃশ্য। গাঠি পুচকা মাথায় নিয়ে তারপর রাস্তা হাইটে, পায়ে রাস্তা হাইটিয়া, তারপরে আপনার ওই পাহাড় পর্বত ডিঙাইয়া, কোনো সময় কোনো জায়গায় ওই যে জল নিংড়াইয়া, নালা ডিংড়াইয়া, এরকমভাবে যাইতে যেতে এইভাবে গিয়ে 2-3টা ক্যাম্প পাড়িয়ে পরে আমাদের যে ক্যাম্প, ওই ক্যাম্পে গিয়ে কদিন লেগেছিল? 3 দিনে গিয়ে পৌঁছে আমরা। এখান থেকে যাওয়ার সময় আমরা নৌকায় গেলাম। নৌকায় গিয়ে তাহিরপুর পাড়িয়ে, সিলেট বর্ডার পাড়িয়ে গিয়ে ওখানে গিয়ে আমরা ওইখানে বড়সড় একটা ছোট্ট একটা ক্যাম্পের মতো করতে, পুলিশ স্টেশন। ওইখানে গিয়ে উঠলাম সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে উঠলাম, তো ওইখানে যে ডিউটি যারা ছিল তারা বললো যে আপনি তো এখানে থাকতে পারবেন না, রাত্রে এখানে হল্ট করে সকালবেলা আপনাকে চলে যেতে হবে। আর পরে এখান থেকে পরে রাত্রে হল্ট করে সকালবেলা চলে গেলাম ওই জায়গায়। এখান থেকে চলে গেলাম প্রায় 2-3 কিলোমিটার দূরে। জায়গাটার নাম হল গুমাঘাট। গুমাঘাট ক্যাম্প। ওখানে যে ক্যাম্পটা কি যেন থমথম পরিস্থিতি বুঝলাম, যোগাযোগ করলাম। ওরা বললো যে দেখেন এই ক্যাম্পটা উঠাই দিতেছি। কেন? ওইখানে যে কলেরা লাগছে, কলেরাতে মানুষ, এখানে যে মানে যে শরণার্থীরা ছিল তারা এর ভিতরে 50% লোক মারা গেছে। সুতরাং আমরা এখন চিন্তা ভাবনা করছি যে এখান থেকে এটা সরাই নেব, না এখানে থাকলে আবহাওয়াটাই দূষিত হয়ে গেছে মনে হয়। তারপর বললে যে কী করবো আমরা বললো যে ওই
আপনার ইয়েতে চলে যাবেন, মনাই ক্যাম্পে চলে যাবেন, ওখান থেকে আরও 3 কিলোমিটার দূরে। ঠিক আছে, এখান থেকে পরে আবার এখান থেকে রওনা হয়ে গেলাম মনাই ক্যাম্পে। মনাই ক্যাম্পে এখানে আশ্রয় পেলাম, অফিসের নাম লেখাইলাম, রুম পাইলাম, কাজ করলাম। থাক এখানে ওখানেই পরে ছিলেন, আর কোথাও যেতে হয়নি? না, পরে কোথাও আর যেতে এই হয়নি। এই যে 3 দিনের যাত্রা পথে এখানে কোথাও আর্মি চেকপোস্টে আর্মি চেক পড়তে হয়নি ওই আপনার? সময়, মানে ওই সময় তো ফ্রি। আচ্ছা। আর আর্মিদের ইয়েতে পড়তে হয় নাই। আর ওই বর্ডার তো একদম, আর ওখানে বর্ডার বলতে তো কোনো জিনিসই ছিল না তখন, রাস্তার মতোই রাস্তা, এখান থেকে ওইখানে যায় রাস্তা। বাংলাদেশ পূর্ব পাকিস্তানে আসলেও যে রাস্তা, পূর্ব থেকে ভারতে গেলে রাস্তায় একই রাস্তা সব ওপেন। জি। তারপর তো আপনি তো যাওয়ার পরে ওখানে আপনার ট্রিটমেন্ট, মানে আপনি যে চিকিৎসা, হ্যাঁ আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, বলুন। না, বলছে যে ওখানে গিয়ে তো আমি ট্রিটমেন্ট আরম্ভ করিনি। ওখানে তো তখন আর কোনো ব্যবস্থা ছিল না ট্রিটমেন্ট করার মতো। তো এখানে গেলাম, কয়েকদিন চলার পরে চিন্তা করলাম যে পাহাড়ের চিপায় বৈশা দেখে কোনো জায়গায় মানে বৈশা গল্প গুজব করার মতো একটু হাঁটাচাড়ার মতো জায়গা নাই। তখন চিন্তা করলাম এই এই এটা একটা অন্ধকার কূপের মধ্যে বলতে গেলে পাহাড়ের এক চিপায় আমরা আছি। তখন পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি দেশের কোনো কাজে যাওয়া যায় কিনা। তখন এখান থেকে মনাই ক্যাম্প থেকে আরেকটা বড় ক্যাম্প আছে, নাম হলো বালাট ক্যাম্প। বালাট ক্যাম্প এখান থেকে বোধহয় 3-4 কিলোমিটার দূরে হবে। এটা মানে অনেক বড় ক্যাম্প। ওইখানে শুনলাম যে ওইখানে ওই বাংলাদেশ সরকার থেকে তার ওইখানে একটা ক্যাম্প করছে, অফিস করছে। ওইখান থেকে যারা ওই মুক্তিযুদ্ধে যায় বা যারা কোনো কাজে যায়, ওইখানে গিয়ে তারা ওইখান থেকে রিক্রুট করে। আচ্ছা। তখন চিন্তা করলাম যে ঠিক আছে, ওইখানে গিয়ে অফিসে গিয়ে একটু যোগাযোগ করে দেখি কী হয়। ওইখানে গেলাম, গিয়ে অফিসে গিয়ে ঢুকলাম, একটা পাহাড়ের একটু নিচে একটা অফিস। ওইখানে গিয়ে দেখে এক ভদ্রলোক, ওনার নাম হলো, উনি আগে ছিল MNA আর MPA। MNA মানে সেন্ট্রালের যারা সদস্য তারা হলো MNA, আর যারা প্রাদেশিক সদস্য তারা হলো MPA। ওইখানে MPA যে আমাদের যে ওই থানার পার্শ্ববর্তী থানা হলো করিমগঞ্জ থানা। ওইখানে ওই থানার যে MPA ছিল, ওনার নাম ছিল অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস মিয়া। আচ্ছা, এরপর ওইখানে আপনি যে কাজ শুরু করলেন, এরপর তো 71 সালে আপনি অনেক কাজ করেছেন, আমরা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, সেগুলো আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছেন গরিবের ডাক্তার, যিনি ডাক্তার সুকেশ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা এবং চিকিৎসক। আমরা চলে যাচ্ছি অতিথির কাছে। স্যার, বিরতির সময় বলছিলেন অনেক কথা বাকি রয়ে গেল, আমরা তো একদম, এখন অনেক কোথায় বাকি রয়েছে, কিন্তু বলার মতো সুযোগ আমরা একটু ছোট ছোট করে শুনি আপনার জীবনের উল্লেখযোগ্য সব এই ঘটনা। এত লম্বা জীবনটাকে আসলে 1 ঘন্টায় তুলে নিয়ে আসা, এটা কোনোভাবেই সম্ভব না। আমরা আসলে আপনাদেরকে এখানে নিয়ে এসে আমরা আসলে যারা আমাদের দর্শক তাদেরকে দেখাতে চাই যে এই যে অনুপ্রেরণার জায়গাটা, এই অনুপ্রেরণার জায়গাটা এই মানুষগুলো আমাদের সমাজের জন্য, নিজের জন্য কতটুকু করছেন। অতিথি যে প্রশ্নটা করেছিল, ছোট ছোট করে জানি, গরিবের ডাক্তার, এই যে অনেক বড় একটা উপাধি আপনার, এবং মানুষ ভালোবেসে আপনাকে গরিবের ডাক্তার বলে, এটা আপনার কাছ থেকে শোনাটা আসলে ঠিক জানি না, লোকজনই তো বলবে, তারপর আপনার কি মনে হয় যে কেন এই উপাধিটা আপনি পেলেন? এই যে উপাধিটা পেলাম, গরিব, আমার আমার কাছে যে সমস্ত রুগীরা আসে ম্যাক্সিমামই গরিব। মনে করেন রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিনমজুর, মানে এর মধ্যে গরিব ক্লাসে যে রুগীগুলি, তারাই কিন্তু বেশিরভাগ আসে। তার কারণ হলো, এখন একটা শিশুর যদি অসুখ হয়, তখন তারা একটা চাইল্ড স্পেশালিস্টে যেতে পারবে না, যায় না। গেলে ওখানে গেলে 400-500 টাকা ভিজিট দিতে হবে। বাবুর কাছে যদি যায়, তখন টাকার তো কোনো প্রশ্ন নাই। তাই এই যে গরিব যারা আসে, তারা আইসে আমার কাছে আইসে, বাবু আমার বাচ্চার তো অসুখ আছে, কি বসলাম, দেখলাম, আলাপ সালাপ করলাম, করলাম করে তারপরে যাওয়ার সময় একটা আদাব দিয়ে চলে গেল। এবং এটা তো আসলে মানবতার সেবা অবশ্যই, কিন্তু এতে তো জীবন ধারণ করা খুব কঠিন। হ্যাঁ, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে ফিরে এলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে, সেখানে তো নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে, জীবনটা শুরু করতে হবে। তা তো অবশ্যই, কিন্তু আমার আরো স্মৃতি, দুঃখের কাহিনী আছে আরো, এগুলি বললে তো আমার অনেক সময় প্রয়োজন। আমি যখন এখান থেকে ভারত থেকে যখন এখানে আসলাম, বাড়িতে যখন আসলাম, আসতে তো দেখলাম যে আমার ঘর বাড়ি কোনো কিছু নাই। ইভেন আমার যে প্রপার্টি ছিল, প্রপার্টিগুলি
আগে বেদখল। বর্গা চাষিরা চাষ করতো। আমি যখন আসলাম আইসা বাড়িতে আসার পরে বর্গা চাষিরা আমার আর ফসল দেয় না, আমাদের আর ফসল দেয় না, তার জমিগুলো তাদের নিজেদের দখলে বেদখল নিয়ে হয়ে গেছে। গেল। সব তাদের নিজের দখলে নিয়ে গেছে সব। এগুলো আপনি উদ্ধার করেননি এখন পর্যন্ত আমি উদ্ধার করতে পারিনি। তার কারণ আমি বিভিন্ন কেস করি, বিভিন্ন করে করলে পরে কেস মনে করেন আমার ফেভারে আছে, ফেভারে আসলো, ইয়ে থেকে থানাতে ইনফরমেশন দিলাম, থানা থেকে তারা আসলো, এসে আমার জমি সবগুলো দখল দিয়ে গেল। পরদিন ঘুমিতে থেকে তারাই হাল চাষ করে। আমার তো সেখানে জোর নাই, গ্রামে তো আমার সেই জোর নাই, সে প্রতিপত্তি নাই যে আমি তাদের সাথে লাঠালাঠি করবো। এরকম কত বিঘা জমি আপনার বেদখল হয়ে গেছে? ওইটা মনে করেন 10-12 একর। 10-12 একর। বর্তমানে বোধ হয় 1 কোটি টাকা আমার বর্তমানে। এবং আপনি বলছিলেন আপনার বাবা তালুকদার ছিলেন, তার মানে আর তালুদারি তো চলে গেছে আমাদের আর অনেক আগে। অনেক আগে। জি। তারপর এখান থেকে পরে মনে করেন যে এখানে যদি আমি গ্রামের বাড়িতে এখানে যদি থাকি তাহলে হয়তো আমার ভবিষ্যতে অসুবিধা হইতে পারে আমাদের ফ্যামিলি। তারপর আমরা এখানে শুধু বাড়ির যে ভিটেটা শুধু বিক্রি করে টাউনে চলে আসলাম। আসলে পরিবারের নিরাপত্তা তো সবচেয়ে জরুরি। হ্যাঁ, এইটি হলো পরিবার নিরাপত্তা। আমার জমি গেছে যা, কিন্তু আমার প্রাণ তো আছে, জি। বাঁচতে তো পারবো টাউনে গিয়ে। যে মানুষগুলো আপনার এত ক্ষতি করলো সেই মানুষের জন্যই আপনি আপনার পুরোটা জীবন উৎসর্গ করে গেলেন। তা তো অবশ্যই। আমি যখন তাদের সাথে কেস হয়, ওদের সাথে মামলা মোকদ্দমা করি, ওদের বাড়িতে আমি রুগী দেখতে গেছি। একজন জিজ্ঞাসা করতে, তাদের সাথে তোমাদের মামলা মোকদ্দমা চলছে, এই করতে, তো তুমি তাদের বাড়ি রুগী দেখতে যাও, আমার সেবা আমি দিয়ে যাব। সে কি করলো না করলো সেটা আমার জানার বিষয় না, আমি কি করবো এটা হলো আমার জানার বিষয়। ঠিক আমার এই প্রসঙ্গ ধরেই আমরা দেখি এখন পত্রপত্রিকার দিকে চোখ বুলালে দেখি ডাক্তারের সাথে রোগীর একটু বাকবিতণ্ডা হয়েছে, পুরো হাসপাতাল জুড়ে স্ট্রাইক, রোগী এসে বাইরে পড়ে আছে এবং সে চিকিৎসা সেবা পাচ্ছে না। আমাদের আসলে এইসব মানুষদের কাছে কত কিছু শেখার আছে। ডাক্তার দুইটা সাইড আছে, একটা হলো ব্যবসা আর একটা হলো সেবা। যারা ব্যবসা করতে চায় তাদের সাথে আমার মানে আমার তুলনা করে মনের সাথে লাভ কোনো নেই। তুলনা করে লাভ নেই। সত্যি। আমার ইয়েগুলো সেবা করা। যেমন মনে করেন আমি একবার কলকাতা গেলাম, কলকাতা থেকে আসতেছি, আমার কম্পার্টমেন্টে এক ভদ্রমহিলা একটা বাচ্চা নিয়ে বসা। জিজ্ঞেস করলাম কোথেকে আসলেন? কলকাতা থেকে আসলেন। কিসের জন্য গেছিলেন কলকাতা? আপনি তো মুসলমান, আপনি কলকাতা কিসের জন্য গেছিলেন? যেহেতু আমাদের আত্মীয় স্বজন আছে হিন্দু, আমাদের আত্মীয় স্বজন বেড়াতে গেলাম, আমার এই বাচ্চাদের চিকিৎসার জন্য গেছিলাম। বাচ্চার চিকিৎসার জন্য গেছিলেন, কেন বাচ্চার চিকিৎসা আমাদের দেশে হয় না? হয়। এই বাচ্চার চিকিৎসার জন্য আমি ঢাকা, চিটাগাং বড় বড় ডাক্তার গেছি, আমার অন্তত 70 থেকে 80 হাজার টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমি বাচ্চাটাকে ঠিক মানে রূপ নাম সারাইতে পারতেছি না। এখন কী করব? এখন কলকাতা গিয়ে কী করলেন? কলকাতায় গিয়েছি গিয়ে আমি আমার 10 থেকে 15 হাজার টাকা আমার খরচ হয়ে গেছে, কিন্তু আমার ছেলে এখন ভালো। ভালো। আচ্ছা। তার কারণ হলো আমাদের দেশের যে অধিকাংশ ডাক্তারই তারা করে কি ওইটা মানে তারা ব্যবসা হিসাবে ওইটা গণ্য করে, আর ওইখানকার ডাক্তাররা সেবা হিসাবে তারা গ্রহণ করে। জি। একজন ডাক্তারের কাছে গেছে, জিজ্ঞাসা করতেছে যে তুমি কোথেকে আসলেন? আপনি? বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে এসে বুঝলেন, দেখি কাগজপত্র দেখি যে একজন ডাক্তার দেখে বলল, আরে ও তোমার ক্লাস ফ্রেন্ড, ইন্ডিয়ার যে ডাক্তার, ও বলছে ও তোমার ক্লাস ফ্রেন্ড, তো ওর কিছু করতে পারলো না। স্যার আমরা তো কিছু বলতে পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে যাও। ওনার কাছে কিন্তু ও ভালো হয়েছে, স্যার, তবে আপনার মতো ডাক্তাররাও আমাদের দেশে রয়েছেন যারা ডাক্তারিকে ব্যবসা হিসেবে নয় সেবা হিসেবে নিয়েছেন, এবং আপনাদের মতো ডাক্তারদের দেখার পরেই আসলে আমরা বলতে পারি যে হয় না, ডাক্তারদেরকে বলা হয় ঈশ্বরের পরেই তো ডাক্তার, যিনি জীবন বাঁচাবেন। হ্যাঁ, বিপদে পড়লে তো ছোট ডাক্তারের কাছেই যেতে হবে। তো সেটা সম্ভব হয়, এই কথাগুলো বলা সম্ভব হয় কারণ আপনাদের মতো ডাক্তার ঈশ্বরের পরে কিন্তু মা বাবা, পরে ডাক্তার। জি, নিঃসন্দেহে সেই জায়গা থেকে আপনি বলতেই পারেন। পরিবারের জায়গায় তাহলে একটু আসি। আপনি আপনার ছেলেদের কথা বলছিলেন, আপনার পরিবারের আপনার পরের প্রজন্মের কেউ কি আপনার পেশায় এসেছেন? না, আচ্ছা। আমার 4 ছেলে, দুই ছেলে ব্যবসা করেন, এক ছেলে পিডিবিতে চাকরি করে, তৃতীয় ছেলে আর ছোট ছেলে তো আপনাদের সাথে জড়িত, মানে সাংবাদিক সে। সাংবাদিক, কৃষ্ণগঞ্জ জেলা সাংবাদিক। বাহ বাহ বাহ, সেটাও এক ধরনের বড় সেবা আমরা বলতে পারি। সাংবাদিকতা অনেক বড় সেবা এবং সেটা যদি সঠিকভাবে করা যায়। জি,
বর্তমান সময়তে স্যার আপনি আপনার ডাক্তারি পেশাতেই আছেন। ডাক্তারি পেশায়। এই যে আপনার এত মানুষের ভালোবাসা, এত মানুষের কি বলা যেতে পারে দোয়া, হ্যাঁ, কি মনে হয় নিজেকে কতটা সফল মনে হয়? নিজেকে আমি মানে উচ্চ স্তরের লোক মনে করি আমি, যে আমি যে মানুষের গরিবরা যে আমাকে যেটুকু ভালোবাসে, আমি যে অসুস্থ একজনের বলি, বাবা দাদা আপনি যদি মারা যান আমরা মারা যাব, আপনি যদি মারা যান আমরা মারা যাবো, কেন তোমরা মারা যাবে কেন? কোথায় আপনার যে সেবা, আপনার যে যত্ন, এগুলি আমরা কোথায় পাবো? আপনি মারা গেলে পরে আমরা ডাক্তার খুঁজে পাবো না। তখন আমি বলি যে আমার মতো আমি মারা গেলে তখন আরেকজন নিশ্চয়ই দাঁড়াবে আমার পরবর্তীতে। গাছ বড় গাছ কেটে ফেললে তো ছোটো গাছ বড় হয়। সুতরাং আমি যদি মারা যাই আমার পরেও তার ডাক্তার আছে, তার নিশ্চয়ই সেবা দেবে। এরকম ভগবান মানুষ সৃষ্টি করেছে, একজনের পর একজন পাবে। কাউকে না কাউকে তৈরি করে রেখেছেন। আমার আগে ছিল, তখন তার কাছে বললাম যে আমার আগে কিশোরগঞ্জে ছিল গোপাল ডাক্তার বলে একজন লোক ছিল, সেও কিন্তু গরিবের ডাক্তার ছিল। এই নরেশবাবু বলে একজন ডাক্তার ছিল, সেও কিন্তু গরিবের ডাক্তার ছিল। নরেশবাবু নয়, গোপালবাবু নয়, এখন আমি সুকেশবাবু আসছি। আমি যখন না থাকবো তখন আরেকজন বাবু নিশ্চয়ই দাঁড়াবে। জি, নিঃসন্দেহে। তবে আপনার এই যে সারা জীবন ধরে মানুষের সেবা করে যাওয়া, আত্মমানবতার সেবায় নিজেকে এরকম কি বলবো নিবেদন করে দেওয়া, তো এটা দেখে কি আর কেউ অনুপ্রাণিত হয়েছেন বলে আপনি জানেন, অন্য কোনো ডাক্তার? আমার এক চাচাতো ভাই আছে, সে ডাক্তারি করে, আমার মতো সে একজন ডাক্তার। সে হোমিওপ্যাথিক সম্বন্ধে তার আইডিয়া নেয়, সেও আছে। তাকে ওই মাঝে তাকে আমি অ্যালোপ্যাথিক রুগী টুগি আসলে আমি তার কাছে অফার করে দিই যে এই রুগীগুলি তুমি দেখো, দেখে আসো। তারে বলে দিই যে রুগীর কাছে তুমি চার্জ নিয়ে খুব কম চার্জ নেবে, তুমি যে ভিজিটের পয়সা নেবে খুব কম নেবে, যাতে লোকে যাতে তোমাকে ওই অন্য কোনো ভাবতে না পারে, বললো তুমি যে গরিবের ডাক্তার, সেরকম এইভাবে চলবে। তোমার এখন বয়স আছে, কিছুদিন পরে আমরা চলে যাব, তোমাদের দাঁড়াইতে হবে। সে কিন্তু তোমার চাচাতো ভাই, এর নাম হলো শঙ্কর রায়। বাহ! এই যে পরিবারের ঘরের মানুষ যাকে আপনি ৭১ সালে বিয়ে করলেন, সেই মানুষের কাছ থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন আপনার এই নৈতিকতার জায়গাটাতে? আপনি যে এত মানে এত নিজেকে বিলিয়ে দিলেন, অনেক সময় থাকে না ঘরের মানুষ। না, ওর কোনো চাহিদা নেই। আমার আমার পরিবারের কোনো চাহিদা নেই। আমি যদি সে যদি বলে আমার 50 টাকা লাগবে এখন, এখন তো আমার কাছে টাকা নাই, দ্যাটস রাইট, আর কোনো কথা বলবে না। আসলে যে অনেক বেশি কোনো ভালো। ভালো কাজের জন্য পরিবারের সাপোর্ট অনেক বড় একটি বিষয়। স্যার, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আপনি অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল রাঙা সকালের প্রথম ঘন্টা। আমাদের সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা এবং চিকিৎসক। চিকিৎসকের শব্দে আগে আমি যেটা বলতে চাই, গরিবের ডাক্তার, অনেক বড় একটা উপাধি, ডাক্তার সুকেশ চন্দ্র রায়।